এত পরিশ্রম করলেন। আচ্ছা, তো আজকের এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলিও যে আমাদের প্রজেক্টের ব্যাপারে। সো নেক্সট উইক হলে গিয়ে আমাদের ৭ তারিখ। সো আমি চিন্তা করতেছি আমরা ১৪ তারিখ প্রজেক্টটা জমা নিব। সো আপনারা একটু করে রাখেন, আমি আজকে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব ওই প্রজেক্টের জন্য। ডেডলাইন থাকবে ১৪ তারিখের আগে, মানে ১৩ তারিখ রাত ১২টা পর্যন্ত আর কি। সো তারপরে ১৪ তারিখ আমি দেখব, দেখার পরে নেক্সট ১৪ তারিখের পরের উইকে ২১ তারিখে আমরা ডিসকাস করব এটা নিয়ে যে কে কী করছে, কারটা খুব ভালো হয়েছে। সো আপনারা অলরেডি আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পর্কে জানেন, যারা জানেন না ওনারা সিয়ারের সঙ্গে কথা বলে অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেবেন। আর এমনিতে আমার ডিসক্রিপশনে কিছুটা তো থাকবেই। সো এটার ব্যাপারে আপনারা একটু প্রিপারেশন নেবেন। ২১ তারিখে আমরা অ্যাসাইনমেন্টগুলা নিয়ে ডিসকাস করার পরে আমরা পরের উইকে একটা প্রেজেন্টেশন নিব ওই অ্যাসাইনমেন্টের উপরই। তারপর ওইটা করতে করতে দেখা যাবে যে আমাদের সেমিস্টার অলমোস্ট শেষের দিকে চলে আসবে। সো ওইখান থেকে আমরা অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশনের মার্ক, মানে আপনাদের প্রজেক্ট আর প্রেজেন্টেশনের মার্কসটা ওই দুইটা থেকে আমরা কালেক্ট করে নিব। সো এটার ব্যাপারে আপনারা একটু মাথায় রাখবেন এই জিনিসটা, যে জিনিসটার উপরে আপনারা তৈরি করতেছেন অ্যাসাইনমেন্ট, সবার কিন্তু ওটার প্রেজেন্টেশন রেডি থাকা লাগবে। সো প্রেজেন্টেশনটা আপনারা গ্রুপ ওয়াইজ দিবেন, মানে যেই গ্রুপে আপনারা অ্যাসাইনমেন্ট করছেন ওই গ্রুপেই আপনারা প্রেজেন্টেশন দিবেন, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পার্টস থাকতে হবে। যেমন মনে করেন কেউ যদি প্রজেক্টটাকে ইন্ট্রোডিউস করে, কাউকে রেজাল্টটা দিতে বলতে হবে, কাউকে গ্রাফগুলো এক্সপ্লেন করতে হবে, কাউকে কনক্লুশনটা বলতে হবে, কাউকে এটার লিমিটেশন বলতে হবে। সো ওইভাবে আপনারা যে গ্রুপ লিডার থাকবে এরকম করে টাস্ক ভাগ করে দিবেন। তো এটা আপনাদের একটা গ্রুপ অ্যাক্টিভিটি হবে, ঠিক আছে? আর এই তো, আর সামনের দুইটা ল্যাব রিপোর্ট জমা দিবেন। এই জন্য আমি আর সামনের সপ্তাহে রাখতেছি না আর কি, মানে এটা জমা দেওয়া রাখতেছি না। সামনের সপ্তাহে দুইটা ল্যাব রিপোর্ট জমা দিয়ে তারপরে আপনারা এটা নিয়ে কাজ শুরু করতে পারেন, বা কেউ চাইলে কাজ আগায় রাখতে পারেন। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে আমাদের ল্যাব ম্যানুয়ালের ৪ নম্বর যে এক্সপেরিমেন্টটা ছিল, সেই ৪ নম্বর এক্সপেরিমেন্টটা আজকে আমরা দেখব। ৪ নম্বর এক্সপেরিমেন্টটা একটু বড়, মানে যদি ল্যাবে করতে চাইতাম হয়তো একদিনে করা সম্ভব হতো না, কিন্তু যেহেতু আমরা এখন সিমুলেশন করতেছি, সো এটা একদিনে ২-৩ বার করা সম্ভব আর কি। মানে খুব সহজ হয়ে যায় করার জন্য, প্রোটিয়াসে করার জন্য। কারণ আমরা জানি যে প্রোটিয়াসে আমাদের সুইপ অপশনটা আমরা অলরেডি শিখে ফেলছি, ডিসি সুইপ কীভাবে করতে হয়। সো এই জন্য আমাদের বারবার কোনো চেঞ্জ করতে হবে না, আমরা একটা ডিসি সুইপ ডিজাইন করে এই জিনিসটা সুন্দরভাবে করতে পারি। সো আজকের নামটা হলে কি আপনারা হয়তো অলরেডি দেখছেন আমাদের থেকে ক্লাসরুম থেকে। এটা হলো কি ডিসি ক্যারেক্টারিস্টিক্স অফ বিজিটি অ্যান্ড মসফেট, মানে মসফেট আর বিজিটির আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা বের করব। ঠিক ডায়োডেরটা যেভাবে বের করছিলাম অনেকটা ওরকমভাবে। আমার কথা কি এর মধ্যে কোনো মানে কেটে কেটে আসতেছে বা কোনো সমস্যা হচ্ছে? না স্যার, স্পষ্ট আছে। আমাকে একটু কাইন্ডলি বলবেন, আমার ওই মাইকের অ্যাম্প্লিফায়ারটার কি যেন একটা সমস্যা হয়েছে। হঠাৎ করেই মানে জুমের মাঝখানে কথা কেটে কেটে চলে আসে এবং চলতেই থাকে, ওইটা আর থামে না। সো ওরকম কোনো প্রবলেম হলে আপনারা বলেন, নাহলে পরবর্তীতে আমি রেকর্ডিংয়ে শুনি যে এরকম শব্দ রেকর্ড হয়েছে কাটা কাটা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, সো আপনারা তো নিশ্চয়ই অলরেডি বিজিটি পড়ছেন। আমার যতটুকু মনে পড়ে আপনাদের সিলেবাসটা দেখার পর আমি যতটুকু বুঝছি যে আপনাদের 314 করার আগে 214 করার আগেই বিজিটি সম্পর্কে একটা ধারণা থাকার কথা। আপনারা কি এই সেমিস্টারে বিজিটি সম্পর্কে পড়ালেখা করছেন নাকি এর আগের সেমিস্টারে? স্যার গত সেমিস্টারে পড়া হয়েছে ইলেকট্রনিক্স আচ্ছা, 1 এ। বিজিটি সম্পর্কে বললেন তো আপনাদের আইডিয়া কি? আমি শুনি আপনাদের কাছ থেকে। স্যার বিজিটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এক 2 এ চার্জ ক্যারিয়ার কেন আর কি। করি আমরা এই বাইপোলারটা কেন করি? স্যার কেন করি? কেন করি? হ্যাঁ। আমাদের শুরুতে ছিল হলো কি পিএন জাংশন, মানে ডায়োড। সো বেসিক্যালি আমরা বিজিটিকে তুলনা করতে পারি, আমরা দুইটা ডায়োডকে একসাথে কানেক্ট করে দিছি, এরকম চিন্তা করতে পারি। যদি আপনি চিন্তা করেন যে এরকম একটা পিএন, এখানে আবার একটা পিএন, দুইটা দুইটা ডায়োডকে আমরা অ্যাড করে দিছি। সো এই যে বাইপোলার ট্রানজিস্টরটা আমরা তৈরি করলাম, কেন করলাম? এর কি কোনো পারপাস? অবশ্যই এটা পারপাস সার্ভ করে, কোনো একটা অ্যাকশনই কোনো একটা পারপাসকে সার্ভ করে। কেন করছি এই জিনিসটা?
স্যার এটা তো বলতে পারছি না স্যার। এটা বলতে পারছেন না। আচ্ছা চলেন তাহলে আমরা অন্য দিক থেকে জিনিসটাকে অ্যাটাক করি। আমাদের বিজেটি টোটাল কয়টা মোড অফ অপারেশন আছে? মানে বিজেটিটাকে আমরা কতভাবে কাজ করাইতে পারি? স্যার ৩ ভাবে কি, কি ৩ বলেন তো? কি, কি স্যার মোড অফ কমন মোড, অপারেশন? তারপরে যে বেস, তারপরে ইমিটার এগুলা আরকি। না, 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 না। মোড অফ অপারেশন বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন আপনাদের বাসায় যে সুইচ আছে যেটা দিয়ে আপনি লাইট অন বা অফ করেন। এই সুইচটার কতগুলা স্টেট আছে? কয়টা স্টেট আছে এই সুইচের? ২ টা স্যার, অন অ্যান্ড অফ। অন অ্যান্ড অফ, তাই না? তো এরকম আপনার এই বিজিটিরও কতগুলো স্টেট আছে, মোড অফ অপারেশন আছে যে এই মোডে কাজ করতেছে বিজিটিটা। হয় অন বা অফ, এরকম কয়টা মোড আছে বিজিটির? এটাই কিন্তু ইম্পর্টেন্ট। বাকি যা কিছু হইতেছে না হইতেছে এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। স্পেশালি মানে আমাদের মতো ছোটোখাটো ইঞ্জিনিয়ার যারা, এদের জন্য ভিতরে কি হইতেছে, ডিপ্লিশন হইতেছে কোথায়, এনরিচমেন্ট হইতেছে কোথায়, এগুলির থেকে আমাদের জন্য বেশি জানা জরুরি হলে গিয়ে এই জিনিসটাকে যদি আমি ফিল্ডে ইউজ করি, আমি কিভাবে বিজিটিটাকে ইউজ করতে পারি। সো আমি যদি ওইভাবে সুইচের মতো বিজিটিকে যদি তুলনা করি, তাহলে বিজিটির কয়টা স্টেট আছে? আপনি ৩টা নাম্বারটা ঠিক বলছেন। ৩টা স্টেট আছে বিজিটির। মানে মোড আছে, ৩টা মোডে কাজ করতে পারে। কেউ কি বলতে পারবেন ৩টা মোডের একটা কি? স্যার কমন স্যার ইমিটার, কাট কমন অফ মোড আছে। কাট অফ মোড আছে একটা। কাট অফ মোড আছে। মানে একদম অফ হয়ে যাবে, অফ স্টেট এটা। আর কি আছে? একটা স্যার অ্যাম্পলিফায়ার। একটা আছে হলে গিয়ে আপনার স্যাচুরেশন মোড আছে। জি স্যার, আরেকটা ইয়া সে- আরেকটা মোড কি? আরেকটা মোড কি নামই ভুলে গেছি। আরেকটা মোড হলে গিয়ে আপনার কমন কমন এমিটার মোড বলে এটাকে? আরেকটা মোডকে? না অ্যাক্টিভ মোড বলে মনে হয়। অ্যাক্টিভ মোড বলে। অ্যাক্টিভ মোড হলে গিয়ে যে আপনার লিনিয়ার রিজন যেটা আর কি। অ্যাক্টিভ মোড বলে। অ্যাক্টিভ, স্যাচুরেশন আর কাট অফ। সো আমরা আজকে এই জিনিসটাই দেখব যে অ্যাক্টিভ, স্যাচুরেশন আর কাট অফ এই ৩টা যে রিজিয়ন, এই ৩টা রিজিয়ন কোন, কোন ভোল্টেজের কনফিগারেশনে অ্যাপিয়ার করে। আমরা যে সবচেয়ে কমন যে বিজিটিটা ইউজ করি, জেনারেলি কমন বিজিটি থাকে হলে কি এনপিএন, এই কনফিগারেশনে থাকে। আরেক ধরনেরও বিজিটি আছে যেটা হলে গিয়ে পিএনপি। সো ২ ধরনের বিজিটি হওয়া সম্ভব, তবে জেনারেলি আমরা এনপিএন বিজিটিটা সবচেয়ে বেশি ইউজ করি। এনপিএন বিজিটার মানে সিম্বলটা হলে কি এরকম, যে এখানে ডান পাশে যে সিম্বলটা দেখতে পারতেছেন, এটার মধ্যে যে বেস, এটা হলে কালেক্টর, এটা হলে কি ইমিটার। এনপিএন কিভাবে বুঝবেন আপনারা? এনপিএন বুঝতে পারবেন যখন আপনারা দেখবেন যে অ্যারোটা এখানে ইমিটারের দিকে নিচের দিকে থাকবে, তখন আপনারা বুঝবেন যে এটা হলো গিয়ে এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরটার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো গিয়ে এটার যে ইমিটার সেকশনটা থাকে, এটার ইমিটার সেকশনটা অনেক হাইলি ডোপ থাকে। তো এখানে দেখবেন যে অনেক টেক্সট বুকেই এখানে এন এর জায়গায় এন প্লাস প্লাস লেখা। এই জিনিসটা আমি জানি না আপনারা দেখছেন নাকি? এটার মানে হলো কি অনেক হাইলি ডোপড। ইমিটারটা অনেক হাইলি ডোপড। সো আমরা আজকে এই এইটাকে মানে কয়েকটা যে রিজিয়নগুলো আছে এই রিজিয়নে ভাগ করার জন্য আমরা ফার্স্টে যে কনফিগারেশনটা করব সেটা হলো গিয়ে কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কেন বলা হয় এটাকে? কারণ হলো গিয়ে এটার মধ্যে ভোল্টেজ যেই ভোল্টেজটা দিয়ে বায়াস করি, সেই ভোল্টেজটার মানে পজিটিভ প্রান্তটা অথবা নেগেটিভ প্রান্তটা ইমিটারের সঙ্গে কমনভাবে কানেক্টেড থাকে যখন আমরা এটাকে কাট অফ বা অ্যাক্টিভ রিজিয়নে কাজ করাতে চাই। তো এখান থেকে এটার নাম আসছে হলো গিয়ে কমন ইমিটার। তো আমরা এই কমন ইমিটার মোডে আমরা এই কাট অফ করব বা এটাকে অ্যাক্টিভ রিজনে রাখবো। আরেকটা রিজন আছে যেটার নাম হলো গিয়ে স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নে আপনার পুরো বিজিটিটাই একটা শর্ট সার্কিটের মতো আচরণ করে। মানে আপনি যা কারেন্ট দিবেন সেই কারেন্টটাই এই আইসি আকারে কালেক্টর থেকে ইমিটারের মধ্যে পাস করবে। ওটা হলো গিয়ে স্যাচুরেশন রিজিয়ন। ওখানে ধুমধুমায় কারেন্ট পাস করবে। সো আমরা ওই রিজিয়নগুলো আজকে দেখব। সো এটা টেস্ট করার জন্য আমাদের এরকম একটা সার্কিটের কনফিগারেশন লাগবে। আপনারা এই সাইডে বাম সাইডে যে সার্কিটটা দেখতে পারতেছেন, এই সার্কিটের কনফিগারেশন লাগবে। এটার মধ্যে আমরা বেসের মধ্যে জেনারেলি ইনপুটটা দেই।
আর আমরা এই আইসি মানে কালেক্টর থেকে ইমিটারের ভিতর দিয়ে যে কারেন্টটা যায়, সেই কারেন্টটা আকারে আমরা আউটপুটটাকে দেখি। যে এখান দিয়ে একদম ডাইরেক্ট একটা কারেন্ট পাস করে এই কারেন্টটাকে আমরা দেখি। তবে আজকে আমরা যেটা করব, আজকে আমরা যেহেতু ডিসি ক্যারেক্টারিস্টিক্স করতেছি, এই জন্য আমরা এখানে আর এসি সোর্সটা ইউজ করব না। আমরা এই বোথ সাইডেই ডিসি সোর্স ইউজ করব। মানে আমরা এখানে বায়াসও করব ডিসি দিয়ে, প্লাস এখানে আমরা ইনপুটও দিব হলে গিয়ে ডিসিতে। দেওয়ার পরে আমরা এখানে ভিসিই এবং আইসির মধ্যে একটা সম্পর্ক দেখব, যে কালেক্টরের মধ্যে থ্রুতে যে কারেন্টটা পাস করতেছে সেটার সঙ্গে আমাদের এই ভিসিই মানে কালেক্টরের ইমিটারের অ্যাক্রসে যে বায়াসিং ভোল্টেজটা দেওয়া আছে, এটার সম্পর্কটা কি, এই জিনিসটা আমরা দেখব। সো এটা দেখার জন্য আমাদেরকে এই এই অ্যাপারেটাসগুলো লাগবে। এই অ্যাপারেটাসগুলো আমরা একটু পরে দেখতেছি। এটা দেখার আগে আমরা দেখি যে আমাদের কী কী ডেটা লাগবে, সেই ডেটাগুলো আমরা দেখে আসি। মানে আমাদের ল্যাব রিপোর্টে কী কী ডেটা চাইছে। সো আপনাদেরকে এই ল্যাব রিপোর্টটা করার জন্য এই 2টা টেবিল ফিল করতে হবে। আমরা যদি প্র্যাকটিক্যালি যদি কাগজে কলমে যদি যেভাবে করতাম, ডেটাটা নিতাম, ওইভাবে আপনার এটা ডেটা নিতে হবে। যদিও আপনি সিমুলেট করতেছেন, তারপরেও এই ডেটাটা আমাদেরকে দেখানো লাগবে এই রিপোর্টের জন্য, যাতে আমরা সম্পর্কটা ক্লিয়ারলি বুঝতে পারি। তাহলে আপনাদের দেখেন এখানে ফার্স্টে কী করতে হবে। এখানে ফার্স্টে আমাদের যে ইনপুট যে ভোল্টেজটা আছে, মানে বেস আর ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা আছে, এটার কতগুলো নির্দিষ্ট ভ্যালু আমাদেরকে সিলেক্ট করতে হবে। 0, 0.1, 0.2, 0.3, 0.4। এটা আপনারা সবাই ব্যাটারির ভিতরে গিয়ে, ব্যাটারি বা সেল যেটাই ইউজ করছেন সেটার ভিতরে গিয়ে আপনি এই ভোল্টেজগুলো সুন্দর করে চেঞ্জ করতে পারবেন। তো এটার পরে আপনারা কি করবেন, এটার পরে আপনারা একটা ভিসিই, নির্দিষ্ট একটা ভিসিই নেবেন 5 ভোল্ট। এই 5 ভোল্টের জন্য প্রত্যেকটি ইনপুটের জন্য আপনি আইবিটা মেজার করবেন, কারেন্টটা মেজার করবেন। বেসির এখান থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা মেজার করব। তারপরে কি করব, ভিসিটা আমরা চেঞ্জ করব। ভিসিটা চেঞ্জ করে আমরা 10 ভোল্ট করব। 10 ভোল্ট করার পরে তারপর আমরা এখানে সবগুলা রেজাল্ট দিব। এখন একটা জিনিস দেখেন যে আমরা যদি বারবার এই ভোল্টেজটা চেঞ্জ করি, সেলের ভিবি বারবার যদি চেঞ্জ করি, তাহলে আমাদের বেশ সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে দেখেন, প্রত্যেকটা কালেক্টর ইমিটারের যে বায়াসিং ভোল্টেজ সেটার জন্য আমাদেরকে টোটাল 9টা ডেটা নিতে হবে। তার মানে কি করতে হবে, যে একটা নির্দিষ্ট ভিসির জন্য আমার 9 বার ভিবিই চেঞ্জ করতে হবে। এটা আমরা চাইলে এভাবে করতে পারি, কিন্তু এভাবে না করে আরেকভাবে করতে পারি। কেউ বলতে পারবেন কিভাবে করতে পারি? আমরা আমাদের কষ্টটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি? স্যার ওই ভিবি 0 রেখে স্যার বাকি 4টা শুধু চেঞ্জ করব স্যার, এভাবে নাকি? ওই যে ভিসি প্রথমে 5 দেবো, তারপর ভিসি 10 দেবো, এভাবে? না, আমি বলতেছি জিনিসটাকে অটোমেট করার জন্য। ও মানে আপনি আচ্ছা। এত কষ্ট কেন করবেন আপনি? স্যার ওই কিভাবে প্রোব ইউজ করতে হবে। প্রোব ইউজ করতে হবে, এক্স্যাক্টলি। প্রোব ইউজ করে কি করতে হবে, ভিভির যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটাকে আমরা এক্স হিসাবে ডিক্লেয়ার করব। এক্স হিসাবে ডিক্লেয়ার করে আমরা যদি ভোল্টেজটাকে 0.1 করে ইনক্রিমেন্ট করি, তা 0 থেকে 0.1 করে যদি ইনক্রিমেন্ট করি, তাহলে কিন্তু ও 0 থেকে 0.8 এর মধ্যে 0.1 ইনক্রিমেন্ট করে করে সবগুলোর জন্যই রেজাল্ট মেজার করবে। বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা যদি এটাকে একটা ডিসি সুইপের আন্ডারে নিয়ে আসি, তাহলে আমরা জাস্ট ভিসিইটা একবার চেঞ্জ করব, সুন্দর 9টা ডেটা নিয়ে নিবে। ভিসিইটা আরেকবার চেঞ্জ করব, 9টা ডেটা নিয়ে নিবে। সো আমাদের কষ্ট এখানে সিগনিফিকেন্টলি কমে যাবে তাহলে। তো আমরা চাইলে ওইভাবে করতে পারি। সুইপ আকারে করতে পারি। তাহলে আমাদের কষ্ট অনেক কমে যাবে। সিমিলারলি স্যার আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? স্যার আমার বাসায় একটু প্রবলেমের জন্য আজকে আমি ক্লাসটা করতে পারছি না স্যার। আমি চ্যাট বক্সে আইডিটা লিখে দিচ্ছি, আমি একটু লিভ নিতে চাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে হলো কি আউটপুট ওকে ক্যারেক্টারিস্টিক্সে স্যার, আমাদের যেটা আসসালামু করতে হবে, আমাদের সিমিলারলি ভিবিইটা আমরা যেরকম সুইপ করছি, আমরা এখন ভিবিইটা সুইপ না করে ভিসিইটা সুইপ করব। ভিসিইটা সুইপ করার পরে ডেটাগুলো পাবো, ডেটাগুলো তারপরে আমরা একটা নির্দিষ্ট আইবির জন্য, এই আইবি যদি 0 মাইক্রো এম্পিয়ার থাকে বা 20 মাইক্রো এম্পিয়ার থাকে সেটার জন্য আমরা এখানে বসাবো। তাহলে এই 2টা টেবিল আমাদেরকে অবশ্যই ফিল করা লাগবে। আমরা যদিও গ্রাফ দেখাবো, গ্রাফ তো আমরা অটোমেটিক পেয়েই যাবো। যখন আমরা সুইপ রান করবো তখন আমরা গ্রাফ কিছুটা পেয়েই যাবো এখান থেকে। সো আমরা ওই গ্রাফটা দেখানোর সাথে সাথে আমাদের এই টেবিলটাকেও দেখাতে হবে। সো আমাদের প্রথমে এটা করার জন্য আমাদের একটা বিজেটি লাগবে, এনপিএন ট্রানজিস্টর লাগবে, সেটা লাগবে Q2N 4টা 2, রেজিস্টর লাগবে, পটেনশিওমিটার লাগবে, ডিসি পাওয়ার সাপ্লাই, মাল্টিমিটার, কোর্স অ্যান্ড ওয়্যার লাগবে। তাহলে চলুন আমরা এখন প্রোটিয়াসে চলে যাই। চলে গিয়ে আমরা এই জিনিসটা ডিজাইন করা শুরু করি, দেখি কতদূর করতে পারি। সো প্রোটিয়াসে আমি একটা ফাইল অলরেডি ওপেন করে রাখছিলাম। আমরা প্রথমে ট্রানজিস্টরটাকে নিয়ে আসি তাহলে। Q2N
ট্রায়াক। এটা আমাদেরকে নিতে বলছে 2n 4টা 2 যেটা। সো এটা আমরা নিলাম, বসাইলাম। আপনারা ল্যাব রিপোর্টে একটা জিনিস খেয়াল করছেন, ল্যাব রিপোর্টের এখানে যেই ইটা দেওয়া আছে, এটার মধ্যে এখানে কালেক্টরের এন্ডে কোনো রেজিস্টার দেওয়া নেই। আপনারা যখন পড়ছেন তখন যখন এমপ্লিফায়ার ডিজাইন করছেন তখন কি কালেক্টরে এখানে কোনো রেজিস্টার লাগাইছিলেন নাকি লাগান নেই? স্যার লাগাইছিলাম। আমার যতদূর মনে পড়ে কালেক্টরের এখানে আমরা সবসময় মানে কোনো কারেন্ট বা অন্য কিছুর মেজারমেন্ট করার জন্য এখানে সবসময় একটা রেজিস্টার লাগাই, মানে জানা রেজিস্টার লাগে। তো এখানে যখন আপনাদের এই ল্যাব রিপোর্টটার শুরুতে যখন এইটা দেখাইছে তখন কিন্তু এখানে ঠিকই একটা রেজিস্টার ছিল, কিন্তু কেন জানি এখানে সিমুলেশনের যে ইটা দেখাইছে এখানে আপনার আর কোনো রেজিস্টার দেয়নি। তবে আমার মনে হয় যে আমরা এখানে রেজিস্টার নিয়ে করি তাহলে আমাদের কারেন্ট এবং অন্যান্য হিসাব নিকাশ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা মাপবো, রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করে দিলে আমরা কারেন্টের ভ্যালুটা পেয়ে যাবো। সো এটা মাচ ইজিয়ার হবে আমার জন্য, যেটা মনে হয় আর কি। সো আমরা এখানে একটা রেজিস্টার বসাই, জানা রেজিস্টার বসাই, আর এস আমাদের আরেকটা ব্যাটারি লাগবে এখানে বায়াস করার জন্য। এই গেল আমাদের সার্কিট, খুব সিম্পল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা নির্দিষ্ট ভিবিই এবং ভিসিইর জন্য আমাদেরকে এই কারেন্টটা মেজার করতে হবে। আপনারা কীভাবে মেজার করবেন এই কারেন্টটা? কীভাবে কারেন্ট মেজার করলে সহজ হয় বলুন তো? আমাকে বলে দেন কীভাবে কারেন্ট মেজার করব। একটা এমিটার ইউজ করে স্যার, হুম, একটা এমিটার ইউজ করে। এমিটার তো আছে, এই যে এমিটার। এমিটার? আমি শুনছি ইমিটার। এমিটার ইউজ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, এমিটার ইউজ করতে পারি আমরা, কিন্তু এমিটার আমরা জেনারেলি ল্যাবে ইউজ করি না। এমিটার ইউজ না করে আমরা এখানে যেটা করতে পারি, এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করে দিতে পারি। যেহেতু আমাদের একটা জানা রেজিস্ট্যান্স আছে, সো আমরা এখানে ভোল্টমিটার কানেক্ট করে দিতে পারি। আমরা দুটোই করি। আমরা একটা কাজ করি যে আমরা এখানে মেজারমেন্টে গিয়ে, ইনস্ট্রুমেন্টে গিয়ে আমরা এখানে একটা ডিসি ভোল্টমিটার ইউজ করি, সেটা হলে গিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। যেহেতু আমাদের রিসোর্সের কোনো অভাব নেই এখানে, তো আমরা ইচ্ছা মতো ইউজ করতে পারি। এটা একটা এখানে ভোল্টমিটার দিয়ে দিই, আর এখানে আমরা শর্ট সার্কিটটার বদলে এখানে একটা মিটার ইউজ করি, ডিসি মিটার ইউজ করি। সমস্যা কি? আছেই তো আমাদের কাছে। এখানে এখন ভোল্টেজটা আমাদের ল্যাব রিপোর্টে ভোল্টেজটা যেভাবে দিতে বলছে ওভাবে দিই। প্রথম ইসের জন্য আমাদেরকে
ভিভিইডি 0.1 আর ভিসিইডি হলে গিয়ে 5 ভোল্ট। ভিভি দিব হলে কি 0.1 ভোল্ট, আর এটা দিতে বলছে হলে গিয়ে 5 ভোল্ট। বায়াসিং দিতে বলছে হলে গিয়ে 5 ভোল্ট। দেওয়ার পরে আমরা এখন জাস্ট এটাকে রান করব, হোপফুলি কাজ করবে। এটা 10 কেটে বেশি হয়ে গেছে মনে হয়, 1 কে দিই। কিছু দেখাচ্ছে না, অনেক ছোট মনে হয়। সো আমরা এটাকে ভোল্টে গিয়ে এটাকে ভোল্ট না করে এটাকে মিলি ভোল্ট করে দিই, আর এই জায়গায় অ্যাম্পস না দিয়ে এটাকে আমরা মাইক্রো অ্যাম্পস দিয়ে দিই। এখন আবার রান করি, তারপরেও কিছু আসতেছে না। মাইক্রোভোল্ট দিলে আসতেছে 0.01 মাইক্রোভোল্ট। কারেন্ট তো অনেক ছোট তাহলে। রেজিস্ট্যান্স কত দিতে বলছে লেফট 100 ওহম দিই। না, হচ্ছে না, অনেক ছোট হচ্ছে। আমরা এখানে ইনপুটটা একটু বাড়াই দিই, দেখি কত আসে। ইনপুট বাড়াই দিলাম 0.5 ভোল্ট দিই। ওকে, 0.5 ভোল্ট দিলে আমরা এখানে একটা ডিফারেন্স দেখতে পারতেছি। 0.1 দেওয়াতে কেন কম আসলো তো কেউ বলতে পারবেন? স্যার অফ রিজিয়নে থাকতেছে মনে হয়। অফ রিজনে থাকার মতো বায়াসিং তো এখন নাই। কাট অফ রিজনের বায়াসিংটা মনে আছে আপনাদের? কাট অফ রিজনের বায়াসিংটা কিরকম হয়? সেরকম করে মনে নাই। আমার যতদূর মনে আছে, কাট অফ রিজনের বায়াসিংটা আপনার এমনভাবে করতে হয় যেন দুইটা ডায়োডই আপনার অফ অবস্থায় থাকে। দুইটা ডায়োডই আপনার অবস্থায় থাকে, অফ অবস্থায় থাকে, মানে এটা হলো কি এন পি এন, তাই না? সো আপনি যখন এই বেসের মধ্যে পজিটিভ দিচ্ছেন আর ইমিটারের এখানে যখন নেগেটিভটা লাগাইতেছেন, তখন এই যে পিএন জাংশনটা, এই পিএন জাংশনটা কিন্তু আপনার অন স্টেটে আছে, তাই না? কারণ আমরা জানি যে পিতে যদি আমরা পজিটিভ দিই আর এনতে যদি নেগেটিভ দিই, তখন ওই বায়াসিংয়ের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি হলো গিয়ে ফরওয়ার্ড বায়াস। সো আপনার এখানে পি আর এই এন মিলে যে ডায়োডটা তৈরি হয়েছে, এই ডায়োডটা আপনার ফরওয়ার্ড বায়াস আছে। কিন্তু আপনি যদি এই ডায়োডটাকে যদি দেখেন, উপরের এই ডায়োডটাকে যদি দেখেন, এখানে আপনার পিটা আছে, এখানে এনটা আছে হলে কি আপনার বেশি পজিটিভে, আর পিটা আছে হলে গিয়ে কম পজিটিভে। তার মানে এটা রিলেটিভলি হাই ভোল্টেজে আছে এই এনটা। সো এন যদি আপনার হাই ভোল্টেজে থাকে, পি যদি আপনার লো ভোল্টেজে থাকে, তখন ওটাকে আমরা বলি হলে গিয়ে রিভার্স বায়াস। সো এখানে এই কালেক্টর আর বেসের যে ডায়োডটা, সেই ডায়োডটা আছে হলে গিয়ে আপনার অফ অবস্থায়, আর এই যে এই ডায়োডটা আছে আপনার অন অবস্থায়। এই কনফিগারেশনটাকে আমরা বলতেছি হলে গিয়ে ডায়োডের এনপিএন এর অ্যাক্টিভ কনফিগারেশন আর কি, অ্যাক্টিভ মোডে কাজ করতেছে। আর আপনার যখন এই জিনিসটাকে আপনি কাট অফ রিজনে কাজ করাতে যাবেন, তখন এইটার যেই বায়াসটা, এই বায়াসটাকে আপনার টোটালি অফ করে দিতে হবে, মানে উল্টাই দিতে হবে। সো এটা অফ অবস্থায় নেই। 0.1 আপনি যখন দিচ্ছেন তখন এটা টেকনিক্যালি অফ অবস্থায় নেই, স্টিল এটা অন অবস্থায় আছে। কিন্তু আমার মনে হয় এখানে যেহেতু 0.1 ভোল্ট আমরা অ্যাপ্লাই করতেছি, কিন্তু এই এনপিএনটা তৈরি হলে গিয়ে সিলিকন দিয়ে। তো এটা যদি তার মানে সিলিকন দিয়ে তৈরি হয়, সিলিকনের যে আমাদের ব্যান্ড গ্যাপ এনার্জি আছে, এই ব্যান্ড গ্যাপ এনার্জি পাস করলেই না আমাদের ইলেকট্রনগুলা আপনার ভ্যালেন্স ব্যান্ড থেকে তারপরে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তাই না? সো সেই ভোল্টেজটা আমাদের জানা আছে কত, 0.3, 0.5, 0.7, তাই না? 0.5 থেকে 0.7 পর্যন্ত ভ্যারি করে সিলিকনের ক্ষেত্রে। বেস টু ইমিটারে 0.6 এর মতো ভোল্ট লাগে। সো 0.1 এ যেহেতু আমাদের ওই জিনিসটা আপনার ওই ব্যান্ড গ্যাপ এনার্জি পার করতে দিতেছে না ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে, সো এই জন্য আপনার এখানে খুব সম্ভবত কারেন্ট 0 আসতেছে। কিন্তু এটা কিন্তু কাট অফ কনফিগারেশন না।
কাট অফ কনফিগারেশন করতে গেলে আপনার ভোল্টেজের পোলারিটি চেঞ্জ করতে হবে। সো আমাদের 0.1 জাস্ট ওই ডায়োডটাকে অ্যাক্টিভেট করতে পারেনি। সর্বনাশ। সো এইটা হলো গিয়ে আমাদের অ্যাক্টিভ রিজন। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের ল্যাব রিপোর্টে এই কাট অফ রিজিয়ন এবং আপনার নিয়ে খুব বেশি একটি স্টাডি নেই। আপনারা ল্যাব রিপোর্ট যারা পড়ছেন কেউ কি পাইছেন যে ল্যাব রিপোর্টের মধ্যে আইভি ক্যারেক্টারিস্টিক্স যখন করা হয়েছে তখন কাট অফ এবং নিয়ে কথা বলা হয়েছে? কাট অফ এবং স্যাচুরেশন নিয়ে কথা বলা হয়েছে? আমি একটু আপনাদেরকে দেখাই, বিজিটির অপারেটিং রিজনগুলো দেখাই। এই যে আপনার এনপিএন যদি ট্রানজিস্টরটা দেখতে এরকম হয় এনপিএন, তাহলে এটার কাট অফ মোডটা হবে হলে কি আপনার বেসের সঙ্গে আপনার দুইটা নেগেটিভ কানেক্টেড থাকবে। মানে প্র্যাকটিক্যালি আপনি যেটা করতেছেন যে এই পুরো দুইটার যে ডায়োড আছে এই দুইটা ডায়োডকে আপনি করে দিচ্ছেন, অফ করে দিচ্ছেন, মানে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। সো এটার ভিতরে যে ডিপ্লিশন রিজিয়নটা আছে এই ডিপ্লিশন রিজিয়নটা অনেক বড় হয়ে যাবে এবং এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারবে না। সো এটা হলো কি কাট অফ মোড। এখন আমাদের ল্যাব রিপোর্টে আমি এই কাট অফ মোডটা খুঁজে পাইনি। তো কাট অফ মোডটা করার জন্য আপনাকে কি করতে হবে, এটার মধ্যে পিটা থাকতে হবে হলে গিয়ে সবচেয়ে লো ভোল্টেজে, এবং আশেপাশের দুটো যে এন আছে এই এনগুলো থাকবে হলে গিয়ে কম্পারেটিভলি পি এর তুলনায় হাই ভোল্টেজে। তখনই আপনার এই বিজিটিটা কাট অফ মোডে কাজ করবে। সো আমাদের যে কারেন্ট কনফিগারেশন আছে এই কারেন্ট কনফিগারেশনে আমার মনে হয় না কোনোটাতেই কাট অফ মোড আছে। কোনো ভোল্টেজে আমার দেখে মনে হইতেছে না যে ভিসিই 5 ভোল্ট 10 ভোল্ট এটার অপোজিটে আমরা যদি 0.18 দিই, এভাবে দিই, তাহলে আমার কোনোটাতেই মনে হইতেছে না এটা কাট অফ মোডে কাজ করতেছে। তবে আপনারা এই বাসায় যখন এই জিনিসটা করবেন, এই এক্সপেরিমেন্টটা যখন করবেন, এই ভ্যালুগুলো যখন নিবেন কারেন্টের এই প্রত্যেকটা ইসের জন্য, তখন আপনারা একটু খেয়াল করে দেখেন তো যে কোনো পার্টিকুলার ভোল্টেজের জন্যই এটা কি কাট অফ পয়েন্ট হয় নাকি। যেমন মনে করেন আমরা যদি এক্সট্রিমটা নিই, মানে ভিবি এর সবচেয়ে বেশি ভ্যালু যদি নিই 0.8 এবং ভিসির জন্য যদি 5 ভোল্ট নিই, আমরা দেখি এটা কি কাট অফ করে নাকি। 0.8 নিই হলে কি এখানে 0.8 ভোল্ট, আর এখানে নিই হলে গিয়ে 5 ভোল্ট। তারপর আমরা এই জিনিসটাকে রান করি, একটু ভোল্ট মিটার বসাই। সরি, ম্যাক্স হয়ে গেছে। মিটার ভোল্ট দিই শুধু। না, এক্সট্রিমেও এটা কাট অফ না। সো তো কাট অফ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা কে উল্টাই দিতে হবে, একটা ব্যাটারিকে উল্টাই দিতে হবে। সো আমাদের যদি এখানে ভিবিই এটারটা আমার হলে গিয়ে অন স্টেটে আছে, এটাকে আমার অফ করে দিতে হবে। তো এটাকে অফ করার জন্য দেখি এটাকে উল্টাই দিলে কাজ হয় নাকি। উল্টা করে দিলাম এটাকে।
সো আমাদের এখানে যে NPN এর মধ্যে আপনারা কেউ কি এই সমস্যাটা সমাধান করতে পারছেন? প্রোটিয়াস যে হঠাৎ করে উধাও হয়ে যায়? নাকি এই সমস্যাটা এখনো হচ্ছে? পুরো বিরক্ত এই সমস্যাটা। তো সার্কিট করতে হঠাৎ করে চলে যায়। কোথায় গেল এখানটাকে খুঁজেও পাওয়া যেতেছে না। কোথায় গেল? ধুর। আচ্ছা, যেটাই হোক। তো আপনাদের ল্যাব রিপোর্টে যেহেতু কাট অফ এবং স্যাচুরেশন নাই, সো আপনাদের এটা নিয়ে আর বরি করার দরকার নেই। এখানে যতটুকু আছে জাস্ট এই ডেটাগুলো নিয়ে যেই প্লটটা পাবেন ওই প্লটটা ল্যাব রিপোর্টের মধ্যে দেখাবেন। সিম্পলি এতটুকুই। প্লটটা কীরকম হবে? প্লটটা যেই প্যারামিটার নিয়ে করবেন সেটাও এখানে দেওয়া আছে। প্লটের মধ্যে আপনার ওয়াই অ্যাক্সিসে থাকা লাগবে আইসি, মানে কালেক্টরের থ্রুতে যে কারেন্টটা যাইতেছে। মানে আমরা একটু আগে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টমিটার বসায় যেই কারেন্টটা আমরা মেজার করলাম, সেই কারেন্টটা আপনি বসাবেন হলো গিয়ে ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে বসাবেন হলো গিয়ে ভিসিই। মানে কালেক্টর এবং ইমিটারের মধ্যে আপনি যে বায়াসিংটা ইউজ করছেন ওই বায়াসিংটা আপনি বসাবেন হলো গিয়ে এক্স অ্যাক্সিসে। বসানোর পরে যে প্লটটা পাবেন এটাই হলো গিয়ে আমার ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স, সরি এনপিএন এর আইভি ক্যারেক্টারিস্টিক্স। এই সিমিলার জিনিসটি আমরা মসফেটের জন্য করব, এবং এই মসফেটের জন্য আমরা একটা এন টাইপ মসফেট ইউজ করব। এন টাইপ মসফেটে আমরা জানি যে এখানে দুইটা এন টাইপ ওয়েল থাকে, মানে সিলিকনের আপনার যে ওয়েফারটা থাকে এই সিলিকনের ওয়েফারের মধ্যে আপনার দুইটা রিজিয়নে আয়ন বোম্বার্ডমেন্ট করে দুইটা রিজিয়নকে আপনার এন টাইপ ডোপিং করা হয়। এন টাইপ ডোপিং করা হয় এবং আপনার সাবস্ট্রেটটা থাকে সেই ক্ষেত্রে পি টাইপ, মানে সিলিকনের যে সাবস্ট্রেটটা এটা অলরেডি পি টাইপ ডোপড, মানে পুরো সাবস্ট্রেটটাই পি টাইপ ডোপড, এবং সেটার সিলিকনের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার ফটোলিথোগ্রাফি করে ওই জায়গাতে আপনার এন টাইপ ডোপেন্ট দিয়ে ডোপিং করা হয়। ডোপিং করার পরে ওগুলো এরকম মনে করেন আর্সেনিক বা ফসফরাস বা অ্যান্টিমনি দিয়ে এন টাইপ ডোপিং করা হয়। সো এটার তখন এটার মধ্যে এক্সেস চার্জ ক্যারিয়ার যেটা থাকে সেটা হলো কি ইলেকট্রন, আর এই পি টাইপ যে সাবস্ট্রেটটা এটার মধ্যে এক্সেস চার্জ ক্যারিয়ারটা হলো গিয়ে হোল। তারপরে যেটা করা হয় এখানে একটা অক্সাইডের গেট থাকে, অলরেডি থাকে ফটোলিথোগ্রাফির শুরুতে এখানে একটা অক্সাইডের গেট থাকে। ওই অক্সাইডের গেটটার উপরে হালকা করে একটা মেটালের কোটিং দিয়ে দেওয়া হয়। মনে করেন আপনার ফার্স্টে হয়তো বা ক্রোমিয়াম এবং গোল্ড দিয়ে এখানে একটা মেটালের কোটিং দিয়ে দেওয়া হয়। তারপর ওইখানের মধ্যে একটা তার আমরা কানেক্ট করে দিই। সেখানে গেটের কাজটা যেটা, সেটা হলো গিয়ে আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে গেটের মধ্যে আমরা যদি এখানে একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, মানে এখানে যদি আমরা একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, আর সাবস্ট্রেট তো আমরা জানি যে সাবস্ট্রেটকে আমরা সবসময় গ্রাউন্ড করে রাখি, বডিকে সবসময় আমরা গ্রাউন্ড করে রাখি। তো এটাকে যদি আমরা এখানে যদি গ্রাউন্ডের সাপেক্ষে বা এটাকে ধরলাম যে নেগেটিভ, এটার সাপেক্ষে আমরা যদি এখানে একটা পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি, তাহলে এই পি টাইপ যে সাবস্ট্রেট সেটার মধ্যে যত ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রন কিন্তু এই গেটের আশেপাশে চলে আসবে। এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ দিই সবগুলো ইলেকট্রন চেষ্টা করবে আপনার এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে পাস করতেছে সেই ইলেকট্রিক ফিল্ডটার অপোজিট দিকে ইলেকট্রনগুলো চলে আসার চেষ্টা করবে। সো ইলেকট্রনগুলো এই গেটের ঠিক নিচে একটা প্রলেপ তৈরি করবে, ইলেকট্রনের প্রলেপ তৈরি করবে। সো ওইটাই হলে গিয়ে বেসিক্যালি আমাদের চ্যানেল, মানে এই দুইটা ওয়েলের মধ্যে চ্যানেল। যেহেতু এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন এসে জমা হচ্ছে, তো অবশ্যই এই রিজিয়নটার কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, ইলেকট্রন এনরিচ হবে। সো এখানে আপনার কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। সো কন্ডাক্টিভিটি যদি বেড়ে যায় তখন আপনি এখানে সোর্সের মধ্যে দিয়ে যদি কোনো একটা কারেন্ট দেন, সেই কারেন্টটা সুন্দর এই চ্যানেলের ভিতর দিয়ে পাস করে গ্রাউন্ডে চলে যেতে পারবে আবার। সো যেই মুহূর্তে আমরা গেটে ভোল্টেজ দিব সেই মুহূর্তেই কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট হবে। এর আগে কিন্তু এই চ্যানেলটার কোনো এক্সিস্টেন্স ছিল না। মানে যতক্ষণ পর্যন্ত আপনি ভোল্টেজ না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই চ্যানেলের কোনো এক্সিস্টেন্স থাকবে না। সো এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস হওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমি যেই মুহূর্তে গেটে ভোল্টেজ দিব সেই মুহূর্তে আমার এই চ্যানেলটা ক্রিয়েট হবে, হুইচ ইন টার্ন আমার পুরা মসফেটটাকে টার্ন অন করবে। সো সেম এই ধরনের আপনার ইসেকে বলা হয় হলো গিয়ে এন টাইপ এন মসফেট আর কি। সো আপনার অপোজিট ভাবে আপনার পি মসফেটও হতে পারে, তবে পি মসফেট খুব কম ইউজ করা হয়, ঠিক এনপিএন এর মতনই। পি মসফেটের ক্ষেত্রে আপনার এই ওয়েলগুলো থাকে হলে কি পি টাইপ এবং আপনার সাবস্ট্রেটটা থাকে হলে কি এন টাইপ। সো ওটার ক্ষেত্রে আপনার জাস্ট ইলেকট্রন দিয়ে এখন যেটা বললাম আপনি যদি যেটাকে শুধু হোল দিয়ে চিন্তা করেন তাহলেই ওই মসফেটটা আমরা
কিভাবে কাজ করে এটা বুঝতে পারবো। আপনারা নিশ্চয়ই মসফেটও পড়ছেন গত সেমিস্টারে, তাই না? তো আপনারা নিশ্চয়ই জানেন যে মসফেটের কয়টা রিজিয়ন থাকে। মসফেটের কয়টা অপারেটিং রিজিয়ন থাকে বলেন তো? স্যার অন মোড তো একটা থাকবেই, আর একটা হচ্ছে মনে হয় সেম জি অ্যাক্টিভ স্যার। মোড, স্যাচুরেশন, কাট অফ, আমার যতদূর মনে পড়ে 3টা মোডই আছে এটার। এবং আপনার এন টাইপ যে মসফেটগুলো, সেই মসফেটগুলোকে আপনার বলা হয় কি এনরিচমেন্ট মসফেট, এবং আপনার পি টাইপ যে মসফেটগুলো থাকে ওগুলোকে বলা হয় কি ডিপ্লিশন মসফেট। জি স্যার। সো আপনাদের ইঞ্জিনিয়ারদের জন্য, মানে আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য ওই এই রিজিয়নগুলো জানাটাই হলো কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যখন প্র্যাকটিক্যালি আমরা যখন বিজেটি বা যে কোনো ট্রানজিস্টর ইউজ করি, আপনারা জানেন যে ট্রানজিস্টর ইউজ করার মেইন রিজনটা কি, মানে সবচেয়ে বেশি ইউজ কেস কি ট্রানজিস্টরের? স্যার ট্রানজিস্টর তো স্যার কারেন্ট কন্ট্রোল ডিভাইস না? এক্স্যাক্টলি, ট্রানজিস্টর একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। সো ট্রানজিস্টরকে আপনি চাইলে সুইচ হিসাবে ইউজ করতে পারেন। মানে আপনি যখন গেটে যখন ভোল্টেজ দিবেন, আপনার এই ট্রানজিস্টরটা সুইচ অন করবে, বা আপনি যখন ভোল্টেজটা রিমুভ করবেন তখন এই জিনিসটা সুইচ অফ করবে। সো এটা কিন্তু আপনি যখন ট্রানজিস্টরে ভোল্টেজ দিচ্ছেন, আপনি বেসিক্যালি মাঝখানের যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহকে রেগুলেট করতেছেন। এই গেটের ভোল্টেজ দিয়ে আপনি এটার ভিতরে যে কারেন্ট প্রবাহিত হইতেছে, এই কারেন্টের প্রবাহটাকে আপনি কন্ট্রোল করতেছেন। সো এটা হলো গিয়ে আপনার এক ধরনের কারেন্ট কন্ট্রোলিং ডিভাইস। সো আমাদের কোনো একটা জায়গাতে যখন মনে করেন আপনি চাচ্ছেন যে রিমোটলি ওই অমুক জায়গাতে আপনি ভোল্টেজের সাপ্লাই বন্ধ করে দিবেন। মানে ভোল্টেজের সাপ্লাই বন্ধ করবো মানে কি, কারেন্ট বন্ধ করে দিব। কারেন্ট যদি বন্ধ করে দিই তাহলে তো ওখানে ভোল্টেজ ড্রপও হবে না, ভোল্টেজের সাপ্লাইও থাকবে না। সো বন্ধ করে দিবেন, তখন আমি জাস্ট মাঝখানে একটা এরকম একটা ট্রানজিস্টর লাগাই দিলাম। ট্রানজিস্টর লাগাই দিয়ে আমি যে গেটের ভোল্টেজটা যদি কন্ট্রোল করতে পারি রিমোটলি, তাহলে আমি অমুক একটা জায়গাতে কারেন্টের প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহকেও কন্ট্রোল করতে পারবো। সো এই ধরনের আইডিয়া থেকেই কিন্তু আমরা জেনারেলি মসফেটটি ইউজ করি। এবং মসফেট এবং বিজেটি আরেকটা কাজ ইউজ করি, সেটা হলো গিয়ে অ্যাম্প্লিফিকেশনের জন্য। সেটা আমরা পরের ল্যাবে দেখবো যে কীভাবে আমরা কী কনফিগারেশন ইউজ করে আমরা এটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজে লাগাইতে পারি। সো আপনাদের এই ল্যাবের স্টাডিটাও খুব স্ট্রেট ফরওয়ার্ড। মসফেটের স্টাডিটাও খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা এরকম একটা কনফিগারেশন করব, এন টাইপ মসফেট যেটা আছে, এন টাইপ মসফেটের গেটটার মধ্যে আমরা একটা বায়াসিং ভোল্টেজ দিব। এই বায়াসিং ভোল্টেজটা দিলে আমার এই মসফেটটা টার্ন অন হবে। মসফেটটা টার্ন অন হলে আমরা ড্রেইন আর সোর্সের মাঝখানে একটা ভোল্টেজ দিব। ড্রেইন আর সোর্সের মাঝখানে যদি একটা ভোল্টেজ দিই, তখন আমাদের গেটের ভোল্টেজ দেওয়ার ফলে আমাদের যে চ্যানেলটা ক্রিয়েট হলো, ওই চ্যানেলটার মধ্যে দিয়ে এই কারেন্টটা পাস করতে পারবে। এরপরে আমরা এই কারেন্টটার বিভিন্ন মেজারমেন্ট নিয়ে একটা গ্রাফ আঁকবো। ঠিক সিমিলার ওই গ্রাফটার মধ্যে নিয়ে একটা গ্রাফ আঁকবো। এটার জন্য আমাদেরকে এই মেজারমেন্টগুলো দেওয়া লাগবে। এই মেজারমেন্টগুলো হলে গিয়ে আপনার এই গেটের ভোল্টেজটা আমরা 0 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত ভ্যারি করব। ভ্যারি করার পরে সোর্স আর ড্রেইনের মাঝখানে যে ভোল্টেজটা আছে, ওই ভোল্টেজটার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা কারেন্টটা, এই যে এটার ভিতর দিয়ে যে কারেন্টটা পাস করতেছে, এই কারেন্টটা মেজার করব। একদম সিমিলার টু আপনার বিজিটির জন্য যে জিনিসটা আমরা করলাম, ঠিক ওই জিনিসটাই আমরা এখানে করব। সো চলেন আমরা এই জিনিসটার ফার্স্টে দেখি যে কিভাবে এটাকে আনবো। তো আমাদের এখানে যেই এটা ইউজ করতে বলছে, ওটার মডেল কত? মসফেটের মডেল বলে দেয়নি। এখানে জাস্ট তাহলে একটা এন মসফেট দিয়ে সার্চ করে দেখি। আজকে বেশি ডিস্টার্ব করতেছে একদম। সকালে আপনাদের ক্লাস নেওয়ার আগেও করতে গিয়ে বেশ কয়েকবার ডিস্টার্ব করছে। টু N660।
0.5K. এটা লাগে সার্কিটের কনফিগারেশন। সো আমরা এখানে গেট ভোল্টেজ মনে করেন শুরুতে দিলাম লাগে 0.5 ভোল্ট, এটা এখানে দিলাম হলে গিয়ে 10 ভোল্ট। আমরা জাস্ট এটার অ্যাক্রসে এখন তাহলে ভোল্টেজটা দেখলেই ড্রেন কারেন্ট বা সোর্স কারেন্ট যেটাই বলেন এটা পেয়ে যাব। কি দেখবো মেজারমেন্ট ভোল্ট মিটার, রান করে দেখি কি অবস্থা। কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, কমাই দিই। না এটা অন হয়নি, গেটের ভোল্টেজটা আরেকটু বাড়াই দিই। এখনো হয়নি। হাইয়েস্ট কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে বলছে? 0. VGS 5 ভোল্ট। অন হয়েছে। সো এখানে দেখা যেতেছে যে আপনার এখানে যে আপনি ভোল্টেজটা অ্যাপ্লাই করছেন 10 ভোল্ট, এর বেশিরভাগটাই আপনার ড্রপ হইতেছে হলে কি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তার মানে এই ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্টর, এই দুটার থেকে ওহমের লতে আপনি যে কারেন্টটা পাবেন মোটামুটি সেই কারেন্টটাই কিন্তু এটার ভিতর দিয়ে পাস করতেছে। অল্প কিছু লস হইতেছে এখানে। কতটুকু লস হয়েছে? এখানে লস হয়েছে হলে কি 0.11 ভোল্ট হলে কি এখানে শুধুমাত্র লস হয়েছে। বাকি পুরো টাকার মানে কিন্তু এটা বেসিক্যালি এখানে আর কোনো নেই, এখন আর কোনো ট্রানজিস্টর নেই। এই জায়গাটা আপনি জাস্ট একটা শর্ট সার্কিট হিসেবে তুলনা করতে পারেন। সো এইখান থেকে যেই কারেন্টটা মানে এই ভোল্টেজ সোর্সটার কারণে যাওয়ার কথা সেই কারেন্টেই কিন্তু এই সোর্স আর ড্রেনের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। সো আপনারা এরকম ভোল্টেজটা চেঞ্জ করে করে মানে এই জিএস মানে গেটের যে ভোল্টেজ প্লাস এখানে সোর্স আর ড্রেনের মাঝখানে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা চেঞ্জ করে করে আপনারা এই ডেটাগুলো নেবেন। ডেটাগুলো নেওয়ার পরে আমরা এখান থেকে একটা কার্ভ পাবো। কার্ভটা কিভাবে আঁকতে পারি? কার্ভটা আমরা আঁকতে পারি হলে কি বিভিন্ন গেট ভোল্টেজের সাপেক্ষে বিভিন্ন এখানে তো অ্যাকচুয়ালি গেট ভোল্টেজটা ইনপুট না, সরি, এখানে হলে কি বিভিন্ন এসএস ভিএসএস, এই ভোল্টেজটা হলে কি আপনি রাখবেন হলে কি এক্স এক্সিসে, এই ভিএসএসটা রাখবেন হলে কি এক্স এক্সিসে। আর এখান থেকে যে কারেন্টটা আপনি পাচ্ছেন রেজিস্টরের সঙ্গে আপনি যে কারেন্টটা পাচ্ছেন এই কারেন্টটাকে আপনি রাখবেন হলে কি ওয়াই এক্সিসে। মানে আইডি যেটা ড্রেন কারেন্ট, যেটা এই ড্রেন কারেন্টটাকে রাখবেন হলে কি ওয়াই এক্সিসে, এবং এখানে এই ভোল্টেজটা রাখবেন হলে কি এক্স এক্সিসে, যেহেতু এটা আমাদের ইনপুট। এখন এই জিনিসটা আমাদের ইনপুট, সো এই জিনিসটা আপনি রাখবেন হলে কি এক্স এক্সিসে। তারপরে আমরা এখান থেকে এটার আইভি ক্যারেক্টারিস্টিক্সটা পাবো। তারপরে আমরা পরে ডিসকাশন করব যে আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কি কি রিজিয়ন দেখতে পারি না দেখতে পারি। আপনারা সবাই কি এই রিপোর্টটা করতে পারবেন বাসায়? কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনারা সবাই কি কালকে রাত্রে ইটাতে জয়েন করছিলেন ওয়েবিনিয়ারটাতে? চেয়ারম্যান স্যার ছিল যেটাতে? জি স্যার। আচ্ছা,
আপনাদের মানে আমরা ভুলে গেছিলাম ৩টার দিকেও আরেকটা ওয়েবিনার হয়েছিল। ওই ৩টার দিকের ওয়েবিনারটা নোটিশ দিতে আমি ভুলে গেছিলাম। তো ওইটাতে স্টুডেন্ট অনেক কম হয়েছিল। তো এইজন্য পরে আমি আপনাদেরকে পরেরটার ব্যাপারে নোটিশ দিছিলাম আরকি। কোনো লাভ হয়েছে ওটাতে জয়েন করে? জি স্যার, লাভ তো অবশ্যই হয়েছে। কি লাভ হয়েছে বলেন তো? স্যার সবকিছু আর কি প্রিপারেশনটা কিরকম হবে বুঝতে পারছি স্যার। আচ্ছা। আমাদের তো সামনে একটা প্রোগ্রাম হইতেছে। এই ট্রিপল ই ডে এর বড় একটা প্রোগ্রাম হইতেছে। আপনারা কেউ কি ইনভলভড আছেন এই প্রোগ্রামের সঙ্গে? স্যার সরাসরি ইনভলভ নাই, আছে আমাদের মধ্যে সেকশন থেকে আছে। আচ্ছা। আমি পার্সোনালি একটা মানে ওই ইসের একটা পার্ট ওভারসি করতেছি। সেটা হলো গিয়ে আপনার ওই ট্রিপল ই ট্যালেন্ট হান্ট। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ট্যালেন্ট হান্টের ব্যাপারে, মানে ট্যালেন্ট হান্টের ব্যাপারে না তো, মানে ট্যালেন্ট থাকে যদি আপনাদের কোনো মানে সাবমিট করতে চান, তাহলে আপনারা ওই ইভেন্টের ইমেল অ্যাড্রেসে সাবমিট করতে পারেন। মনে করেন কেউ যদি ভালো গান গাইতে পারেন বা গিটার বাজাইতে পারেন বা ম্যাজিক দেখাইতে পারেন, জিমন্যাস্টিক্স, অ্যাক্রোবেটিক্স এই টাইপের আপনাদের যদি কোনো স্কিল থাকে, মানে যে কোনো স্কিল, আপনারা ওইটার মধ্যে সাবমিট করলে গ্রিনের যে স্টুডেন্টরা আছে অবশ্যই ওদেরকে প্রায়োরিটি দিয়ে মানে পরের স্টেজে নিয়ে যাওয়া হবে। সো আপনাদের মানে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের কারো যদি মনে হয় যে আপনাদের ট্যালেন্ট আছে বা আপনাদের পরিচিত কারো এরকম ট্যালেন্ট আছে, খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে বা মনে করেন একটা স্পেশাল সেগমেন্ট আছে হলো গিয়ে গান লেখার। মানে আমাদের গ্রিনের যে গানটা, এই গানটা শুনতে, শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি। যে গ্রিন, গ্রিন, গ্রিন। তো এটার একটা স্পেশাল টপিক রাখা হয়েছে যে কেউ যদি গ্রিনের গানটাকে নতুন করে লিখতে পারে, সো যে লিখতে পারবে ওকে অটোমেটিক টপ 10 এ নিয়ে যাওয়া হবে। সো অবশ্যই ও সার্টিফিকেট বা কোনো না কোনো প্রাইজ পাবে। সো আপনাদের মধ্যে কারো যদি গান লেখার এক্সপার্টিস থাকে তাহলে ওটা জমা দিয়ে যদি গানটা পছন্দ হয় তাহলে আপনি একবারে টপ 10 এ চলে যাবেন। সো এবার অনেক বড় করে প্রোগ্রাম হচ্ছে, মানে অনেক ইউনিভার্সিটির পার্টিসিপেন্টরা এটার মধ্যে পার্টিসিপেট করবে। সো আপনারা যদি মনে করেন যে না সময় আছে একটু কিছু একটা করতে পারি, তাহলে সুন্দর একটা চট করে ভিডিও করে ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন। আমাকে জানায়ও দিতে পারেন পরের ক্লাসে যে আপনারা সাবমিশন করছেন বা কিছু। মাঝে, মাঝে ভালোই লাগে ইউনিভার্সিটিতে এগুলো করতে। সবসময় পড়ালেখার মধ্যে থাকলে জিনিসটা monotonous হয়ে যায়। মানে কোনো আপনার মজা ইমেল হয় না। অ্যাড্রেস দিলে হবে স্যার? হ্যাঁ? আপনার ইমেল অ্যাড্রেসে? বুঝিনি, আবার একটু বলেন। স্যার আপনার ইমেল অ্যাড্রেস দিলে হবে? হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেসে দিলেও হবে। কিন্তু আমার ইমেল অ্যাড্রেসে দিলে আমি আপনাদেরকে আবার বলতে হবে। আমি আপনাকে আবার বলব যে ওইখানে সাবমিট করেন। কারণ এটা তো স্টুডেন্টরা হ্যান্ডেল করতেছে। আমি হলে গিয়ে দায়িত্ব হলে গিয়ে সিলেকশনের দায়িত্ব হলে গিয়ে আমি। সো আপনি একটা কাজ করতে পারেন যে ওই স্টু যে ইভেন্টের যে ইমেল অ্যাড্রেস ওইটার মধ্যে পাঠাইলেন আর আমাকে সিসি করে দিলেন। তাহলে দুইজনই পেয়ে গেল। মানে সাবমিশনের ওখানেও পেয়ে গেল। আবার আমি ওখানে দেখে ফেললাম যে না আমার ক্লাসের স্টুডেন্ট কেউ সাবমিট করছে। সিসি করে দিন। আমাকে সিসি করে দিলে আমি বুঝবো যে আপনারা করছেন। বা ২ টা সেপারেট ইমেইলেও পাঠাতে পারেন। ওখানে একটা ইমেইল পাঠালেন, আমাকে একটা ইমেইল পাঠালেন। আর প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু এবার প্রাইজ মানি আছে। মানে ব্যাটল অফ ব্রেইনে অনেক প্রাইজ মানি, ৳১০,০০০ মনে হয় যে জিতবে। এটাতেও মনে হয় যে জিতবে ওকে ৳৫,০০০ থেকে ৳৬,০০০ দেওয়া হবে। আর সার্টিফিকেট তো থাকবেই। স্যার ব্যাটল অফ ব্রেন তো স্যার আবার কলেজ ভার্সনে হইতেছে। এবার কলেজ ভার্সনে হইতেছে, হ্যাঁ। তবে স্যার এগুলোতেও টাকা থাকবে। হ্যাঁ, বলুন। স্যার এই ভার্সিটি ভার্সনটা হলে ভালো হতো স্যার, আমরা পার্টিসিপেট করতে পারতাম। ভার্সিটি ভার্সনটা হইলে ভালো হতো। কিন্তু এবার ভার্সিটি ভার্সন না করার পেছনে একটা কারণ কি? ওই আপনার এবার তো হইল না আপনার। এইচএসসি পরীক্ষা তো ওইভাবে হইল না। সো এবার স্টুডেন্টদের মানে মানে যারা জাস্ট কলেজে পড়ে ওদেরকেই আপনার এই গ্রিন সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য এরকম একটা ইভেন্ট করা হয়েছে যে কলেজের স্টুডেন্টরাই তো পরবর্তীতে ভর্তি হবে মানে গ্রিনে। সো যদি আমরা জি কলেজের স্যার। মধ্যে এরকম একটা অনুষ্ঠান করতে পারি তাহলে একে তো অনুষ্ঠানটা হইলো, তার মধ্যে আবার কলেজে গ্রিনের একটা পরিচিতি হইলো আরকি। সেটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কল্পনা করতে পারেন আপনি আরকি। এইজন্য এবার কলেজেরটা করছে। কারণ আমাদের আসলে স্টুডেন্ট দরকার। স্টুডেন্ট না হইলে কিছুদিন পরে দেখা যাবে যে এই এতজন টিচার যে আছে বা স্টাফ আছে এদের মেইনটেইন করার মতো ক্যাপাবিলিটি থাকবে না ইউনিভার্সিটির। কঠিন অবস্থা তো এখন।
জি স্যার, তারপরে তো স্যার স্যার আরেকটা ব্যাপার স্যার, আমাদের দেখলাম যে এটাকে মেইল আসছিল যে ভার্সিটিতে ল্যাব হবে এরকম কিছু। স্যার আমরা রেজিস্ট্রেশনও করছিলাম, আমাদের কি এরকম ইয়ে আছে যে ভার্সিটিতে পরে